স্বাগত জানাচ্ছি স্নাতক দ্বিতীয় বর্ষ এর বাংলা জাতীয় ভাষা আবশ্যিক বিষয় এর কবিতার ক্লাস। আজকের আলোচ্য কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরের ঐকতান। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের কবিকর্ম এবং তার কবিতার সমগ্র সাহিত্যের সাফল্য এবং সীমাবদ্ধতার এক প্রামাণ্য দলিল। রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বকবি, তার সাহিত্যের আবেদন বৈশ্বিক। বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদান অবিস্মরণীয়। রবীন্দ্রনাথকে বাদ দিলে বাংলা ভাষা এবং সাহিত্য ও সংস্কৃতি অপূর্ণ রয়ে যায়। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন 1861 খ্রিস্টাব্দ 25শে বৈশাখ। জীবনের শুরু থেকে দীর্ঘ 80 বছর তার জীবনের পরিসীমা। দীর্ঘ এই জীবন পরিসীমায় শুরুর দিকে তিনি প্রাতিষ্ঠানিক শিক্ষা যতটা না অর্জন করেছিলেন, তার চেয়ে তার স্বকৃত প্রচেষ্টায় তিনি যে জ্ঞান, প্রজ্ঞা এবং বিদ্যা অর্জন করেছিলেন, সেই বিদ্যার প্রতিফলন সাহিত্য এবং সংস্কৃতিতে যেভাবে রেখেছেন তিনি, এটা বিস্ময়কর বিষয়। রবীন্দ্রনাথ বাংলা সাহিত্যে একটা নাম শুধু নয়, অসাধারণ একটি প্রতিষ্ঠান। তার সারা জীবন তিনি সাহিত্য সংস্কৃতির যে বিশাল চত্বরে পদচারণা করেছেন, তার এই সমগ্র সাহিত্য সংস্কৃতি পাঠ করবার জন্য, অধ্যয়ন করবার জন্য এক জীবন যথেষ্ট নয়। এমনি বিশাল পরিধি যার সৃষ্টিকর্মের, সৃষ্টি সম্ভারের, সেই রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন সায়ান্নে পৌঁছে পেছন ফিরে তাকিয়ে তার সাহিত্যের যে পর্যালোচনা করে গেলেন এই ঐকতান কবিতায়, সেটা বিস্ময়কর। একদিকে কবির কর্ম, কর্তব্য, অপরদিকে কাব্য বা সাহিত্যের কি বৈশিষ্ট্য হওয়া উচিত, এবং তার সমসাময়িক যে বাংলা সাহিত্য, বিশেষ করে কাব্য সাহিত্য, এই কাব্য সাহিত্যে যে দিকটির অপূর্ণতা ছিল তিনি উপলব্ধি করেছিলেন, তাকে অকপটে স্বীকার করে গেলেন এই কবিতার মধ্য দিয়ে। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র সাহিত্য সাধনার সাফল্য এবং সীমাবদ্ধতার অকাট্য দলিল। সততা, নিষ্ঠা এবং সাহসিকতার যে চরম পরাকাষ্ঠা তিনি দেখিয়েছিলেন তার জীবনে, বিশেষ করে সাহিত্যের ক্ষেত্রে, ঐকতানে এসে তার চমকটা যেন আরো ঝলসে উঠল। কি অসাধারণ সততা, কি অসাধারণ সাহিত্য নিষ্ঠা! নিজের জন্য নয়, সাহিত্যের জন্য, শিল্পের জন্য, সংস্কৃতির জন্য নিবেদিত এই মানসিকতা শুধু বাংলা সাহিত্যে নয়,
বিশ্ব সাহিত্যেও বিরল। রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেছিলেন যে সময়, সে সময়ের বাংলা সাহিত্যের মধ্যযুগীয় পদাবলী থেকে বিহারীলাল চক্রবর্তীর গীতিকবিতার যে প্রথম স্ফুরণ হচ্ছিল, তার হাত ধরে বাংলা সাহিত্যে তার পদার্পণ। এই বাংলা সাহিত্যকে তিনি শুরু থেকে, আধুনিকতার শুরু থেকে চরম উৎকর্ষে নিয়ে গিয়ে পৌঁছে দিলেন, এবং সেখানে পৌঁছে তিনি তার পরবর্তী যে সাহিত্য ধারা, সেই সাহিত্য ধারাকে অন্য হাত দিয়ে স্পর্শ করে নিজেকে তার মধ্যেও জারিত করার যে অসাধারণ ক্ষমতা, এটা রবীন্দ্রনাথেই সম্ভব। রবীন্দ্রোত্তর কবিকাল বলতে যে সময়টাকে বোঝানো হয়, এই সময়ের প্রধানতম দাবি ছিল ওই রবীন্দ্রনাথের শেষ থেকে শুরু করা। রবীন্দ্রনাথেই সবকিছুর শেষ, তারপরে আর সাহিত্য হয় না, এ কথাটা, এরকমের একটা ধারণা প্রচলিত ছিল। তারপরের থেকে যারা শুরু করলেন, রবীন্দ্রনাথ তাদের সাথেও নিজেকে মিশিয়ে দিলেন, একাত্মতা ঘোষণা করলেন। এই যে কালোত্তীর্ণতা, যুগোত্তীর্ণতা, এটা রবীন্দ্রনাথের পক্ষেই সম্ভব। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের অসাধারণ একটি কবিতা। তার জীবনের একেবারে শেষ প্রান্তে গিয়ে, মৃত্যুর মাত্র 4 মাস পূর্বে 1348 বঙ্গাব্দে 1 বৈশাখ জন্মদিন কাব্যগ্রন্থটি প্রকাশিত হয়। তার 1 বছরের মতো সময় আগে 1347 বঙ্গাব্দে ফাল্গুন সংখ্যায় এই কবিতাটি প্রথম প্রকাশিত হয়। একেবারে শেষ প্রান্তে পৌঁছে তিনি যে প্রতিভার চমক দেখিয়ে গেলেন, এটা অসাধারণ। বর্ণনায় তাকে ধারণ করা প্রায় অসম্ভব। ঐকতান রবীন্দ্রনাথ ঠাকুরের সমগ্র সৃষ্টি সম্ভারের সমালোচনা কবিতা। শুধু তার কাব্য সাহিত্যের নয়, ওই সময়ে যে কাব্যধারা প্রতিষ্ঠিত ছিল, যে সাহিত্য ধারা প্রতিষ্ঠিত ছিল, সমগ্র সাহিত্য ধারার একটি অপূর্ণতার সৎ স্বগোক্তি, সৎ উচ্চারণ। এই যে উচ্চারণ, সেই উচ্চারণটি ঐকতানে বিধৃত হয়েছে। ঐকতানের প্রতিটি পংক্তিতে কবিতার কথা, কবির কথা, কবিতার সাফল্যের কথা, কবিতার ব্যর্থতার কথা, কবিতার আকাঙ্ক্ষার কথা এবং কবিতার দায়িত্বের কথা প্রতিফলিত হয়েছে। কবিতাটিকে যদি সরল সংক্ষিপ্ত কথায় প্রকাশ করা হয়, তাহলে এরকম বলা যেতে পারে, পূর্ণাঙ্গ ভাব ধারণ করা অসম্ভব, তারপরেও চেষ্টা হতে পারে এরকম কথায় যে একজন কবি বৈশ্বিক দাবিকে ধারণ করেন। একজন কবি ব্যক্তি, সেই ব্যক্তির পক্ষে সমগ্র বিশ্বের ভৌগোলিক, পারিপার্শ্বিক, প্রাকৃতিক জ্ঞান অর্জন করা অসম্ভব। তারপরেও কবি চেষ্টা করেন সৎভাবে পৃথিবীর যেখানেই যা কিছু ঘটুক না কেন, তার অদেখা অজানা বিষয়গুলোকে তিনি জেনে নিয়ে তার কাব্যে তাকে প্রতিফলিত করবার প্রচেষ্টা তিনি করেন। রবীন্দ্রনাথও করেছেন, স্বীকারোক্তি ঐকতান কবিতায় তিনি রেখেছেন। কিন্তু তার পক্ষে সবকিছু জানা সম্ভব হয় না।
সবকিছু বলাও সম্ভব হয় না। বিশেষ করে রবীন্দ্রনাথ ঠাকুর তার যে বৃহত্তর অপূর্ণতার দিকটির কথা বলেছেন, সেইটা হলো যে সমাজ, যে জীবন, এই জীবনের বৃহত্তর একটি ক্ষেত্র খেটে খাওয়া মানুষের জীবন, শ্রমজীবী মানুষের জীবন, মাটি ঘেঁষা মানুষের জীবন। এই জীবনের কথা রবীন্দ্রনাথের বলা হয়ে ওঠেনি তার সাহিত্যে। বলার চেষ্টা করেননি তা নয়, কিন্তু তিনি সততার সাথে প্রকাশ করেছেন যে তার পক্ষে সমগ্র এই বৃহত্তর খেটে খাওয়া মানুষের জীবনকে জানা এবং তার সাহিত্যে তাকে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি, যে কারণে সেটা তার নিজের জীবনের সীমাবদ্ধতাও অনেকটা দায়ী। জমিদার পরিবারে জন্মগ্রহণ করেছিলেন তিনি, এবং সেই পরিবারের সমাজ, সংস্কৃতি এবং যে বেড়াজাল, সেই বেড়াজালের বাইরে গিয়ে তাকে এই বৃহত্তর জনজীবনের সাথে সম্পৃক্ত হবার সুযোগ তার পরিবেশ দেয়নি তাকে। দূর থেকে দেখেছেন তিনি, যতটুকু পেরেছেন এঁকেছেন, কিন্তু তা সম্পূর্ণ হয়ে ওঠেনি, এবং এই আঁকাটাকে তিনি পরিপূর্ণ মনেও করেন না। যে জীবন স্পষ্ট নয়, যে জীবনের সাথে জীবনের যোগ নেই, সে জীবনের কথা সাহিত্যে প্রকাশ করতে গেলে তা কৃত্রিম হবে, এবং কৃত্রিমতার দোষে দুষ্ট সাহিত্য হিসেবে, শিল্প হিসেবে ব্যর্থ হবে। এই ব্যর্থতার দায় কবি গ্রহণ করে সততার সাথে সৎ কবিকে আহ্বান জানিয়েছেন, যারা এই মাটির মানুষের জীবনের সাথে নিজের জীবনকে সম্পৃক্ত করে তাদের হয়ে এই মানুষদের কথা সাহিত্যে প্রকাশ করতে পারবেন, তাদেরকে তিনি আহ্বান জানিয়েছেন, আশীর্বাদ জানিয়েছেন, এবং তাদের জন্য তিনি অধীর আগ্রহে অপেক্ষা করেছেন। এই যে মানুষের জীবনের সঙ্গী হয়ে তার সাহিত্যে, তাদের জীবনকে সাহিত্যের উপাদান করে নেওয়ার যে অঙ্গীকার তিনি করেছিলেন, নিজের জীবনে হয়তো পারেননি, কিন্তু অন্য অপর সাহিত্যিক ব্যক্তিদেরকে আহ্বান জানিয়ে যে সততার, সাহসিকতার পরিচয় দিয়ে গেলেন, এটা তার মহানুভবতা, সাহিত্যিক উদারতা, সততা। আমরা ঐকতান কবিতাটি পড়লে বুঝতে পারব যে রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতায় যে স্বরলোক্তি করেছেন কাব্যের ভাষায়, তার এই কবিতাটি শুধু একটি কবিতাই নয়, কবিতার অতিরিক্ত কিছু একটা, যেখানে আমরা রবীন্দ্রনাথকে স্পর্শ করি, রবীন্দ্রনাথের আকাঙ্ক্ষাকে স্পর্শ করি, এবং তার সাহিত্যিক সততায় অবগাহন করে নিজেরা মুগ্ধ হই। ঐকতান একটি অসাধারণ কবিতা। এই কবিতায় কবি রবীন্দ্রনাথ ঠাকুর যে কবিদেরকে, তার পরবর্তী যে কবিদেরকে আহ্বান জানিয়েছেন, সে কবি আমরা পেয়েছি কিনা তা জানি না, তবে আজও এই দেশের, এই সমাজের মানুষদেরকে নিয়ে, তাদের সত্যিকারের জীবন নিয়ে সাহসিকতার সাথে কথা বলবার কবির প্রয়োজনীয়তা নিঃশেষ হয়ে যায়নি। এখানেই রবীন্দ্রনাথের কবিতা কালোত্তীর্ণ। এখানেই রবীন্দ্রনাথের কবিতা সময়কে অতিক্রম করে, ব্যক্তিকে অতিক্রম করে, দেশকে অতিক্রম করে, কালিক, ভৌগোলিক সীমাকে অতিক্রম করে চিরন্তনতার ক্ষেত্রকে স্পর্শ করে। আমরা কবিতাটি পড়ি। কবিতার প্রত্যেকটি পংক্তি আমাদের ভালো করে বুঝতে হবে। জ্ঞানমূলক, অনুধাবনমূলক এবং বর্ণনামূলক যে প্রশ্নগুলো
হবে তার উত্তর দেওয়ার জন্য এই কবিতাটি শুধু নয়, সবগুলো কবিতা এবং গল্প প্রবন্ধ খুব মনোযোগ সহকারে পড়া দরকার। ঐকতন। বিপুলা এ পৃথিবীর কতটুকু জানি, দেশে দেশে কত না নগর রাজধানী, মানুষের কত কীর্তি, কত নদী গিরি সিন্ধু মরু, কত না অজানা জীব, কত না অপরিচিত তরু রয়ে গেল অগোচরে। বিশাল বিশ্বের আয়োজন, মন মোর জুড়ে থাকে, অতি ক্ষুদ্র তারই এক কোণ, সেই ক্ষোভে পরিগ্রন্থ ভ্রমণ বৃত্তান্ত, আছে যাহে অক্ষয় উৎসাহে, যেথা পাই চিত্রময়ী বর্ণনার বাণী পুরাইয়া আনি। কবির নিজের জ্ঞানের অপূর্ণতা এবং এই অপূর্ণতাকে পূর্ণ করবার জন্য বিশ্বের বিভিন্ন ক্ষেত্র থেকে জ্ঞান সংগ্রহ করে তার কাব্যের উপাদান হিসেবে ব্যবহার করা, তার কাব্যকে সমৃদ্ধ করবার প্রচেষ্টার কথা এখানে তিনি উল্লেখ করেছেন। জ্ঞানের দীনতা এই আপনার মনে, পূরণ করিয়া লই পারিযত ভিক্ষালব্ধ ধনে। এই যে ভিক্ষালব্ধ ধনের কথা তিনি বলেছেন, এখানে ভিক্ষালব্ধ বলতে যা বোঝানো হচ্ছে যে নিজে প্রত্যক্ষ যে জ্ঞান, সে জ্ঞান অর্জন করা সম্ভব যখন না হয়, তখন অপরের প্রত্যক্ষ অভিজ্ঞতাকে তিনি যেভাবে বর্ণনা করেন, সেই বর্ণনার বাণী থেকে আমরা যে অভিজ্ঞতা অর্জন করি, সেটা মূলত অপরের দান, এবং এই দানকেই তিনি ভিক্ষালব্ধ দান বলে উল্লেখ করেছেন, ভিক্ষালব্ধ ধন বলে উল্লেখ করেছেন। আমি পৃথিবীর কবি। কবি, সব কবি বৈশ্বিক কবি। কবি লেখেন একটি ভাষায়, কিন্তু তিনি যে কথা বলেন সে কথা চিরন্তন, সে কথা সর্বজনের, সব দেশের সব মানুষের জন্যে সব কবি বৈশ্বিকতার দাবিদার। রবীন্দ্রনাথ ঠাকুর এই বৈশ্বিকতার দাবিতে ছিলেন অগ্রগামী এবং অগ্রগণ্য। যেথা তার যথ ওঠে ধ্বনি, আমি আমার বাঁশির সুরে, সারা তার জাগিবে তখনই। কবির বৈশিষ্ট্যের কথা এখানে আছে। কবিরা যেহেতু কোনো দেশকালের মধ্যে সীমাবদ্ধ নন, যেন পৃথিবীর যেখানেই যে স্পন্দন জাগুক না কেন, পৃথিবীর যেখানেই যে ঘটনা ঘটুক না কেন, এই ঘটনার আলোড়ন সব কবি মনকে আন্দোলিত করে। রবীন্দ্রনাথ ঠাকুরকেও করেছে, এবং তিনি সেই আন্দোলনে নিজেকে আন্দোলিত করে তার কবিতায় উল্লেখ করেছেন। এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক। স্বর সাধনা বলতে বাণীর সাধনার কথা বলা হয়েছে, সাহিত্য সাধনার কথা বলা হয়েছে। তার এই স্বর সাধনায় বহুতর ডাক পৌঁছিল না, মানে সব আহ্বান তার কবিতায় এসে পৌঁছেনি, সবকিছুকেই তিনি কবিতায় ধারণ করতে পারেননি, রয়ে গেছে ফাঁক, অনেক অপূর্ণতাই তার কাব্যে রয়ে গিয়েছে। কল্পনায় অনুমানে ধরিত্রীর মহা এক টান, কত না নিস্তব্ধ ক্ষণে পূর্ণ করিয়াছে মোর প্রাণ। কল্পনায় অনুমানে পৃথিবীর যে মহা এক টান, এই মহা এক টান তার মন প্রাণকে পূর্ণ করেছে নিস্তব্ধ ক্ষণে। কল্পনায় অনুমানে তিনি তাকে ধারণ করেছেন তার মধ্যে, উপলব্ধি দিয়ে, অনুভূতি দিয়ে। দুর্গম তুষারগিরি, অসীম নিঃশব্দ নীলিমায় অশ্রুত যে গান গায়, আমার অন্তরে বারবার পাঠাইছে নিমন্ত্রণ তার। দুর্গম তুষারগিরি, অসীম নিঃশব্দ যে নীলিমা। এই পৃথিবীতে অনেক দুর্গম দুর্গম জায়গা, দূর আকাশ থেকে যে বাণী, আকাশ তার নীরব কথায় নিঃশব্দে যে কথা বলে, কবি তাকেও উপলব্ধি করতে পেরেছেন।
তাকেও অনুমান করেছেন। আকাশের সেই অশ্রুত গান তিনি শুনেছেন, তার অন্তরে একথা জেগেছে, অন্তর দিয়ে তিনি তাকে উপলব্ধি করতে পেরেছেন। দক্ষিণ মেরুর ঊর্ধ্বে যে অজ্ঞাত তারা, মহাজন শূন্যতায় রাত্রি তার করিতেছে সারা। আকাশের দূর দূরান্তে যে নক্ষত্র রাত জেগে মহাজন শূন্যতায় তার রাত অতিক্রম করছে, রাত প্রবাহিত করছে, কবি তাকেও উপলব্ধি করেন। সে আমার অর্ধরাত্রে অনিমেষ চোখে অনিদ্রা করেছে স্পর্শ অপূর্ব আলোকে। তার আলোতেও কবির অনিদ্রাকে স্পর্শ করেছে এই তারকাটি। অর্থাৎ বিশ্বের এই যে দুর্গম দুর্গম দূর দূরান্তের যে বিষয়গুলি, কবি সেগুলোকে উপলব্ধি করতে পেরেছেন তার কল্পনা দিয়ে, অনুমান দিয়ে, তার সংবেদনশীল উপলব্ধি দিয়ে। কিন্তু তিনি যা উপলব্ধি করতে পারেননি, যাকে জানতে পারেননি, সেটা তার একেবারে নিকটবর্তী কিছু, এই বিষয়টি তিনি এখানে বলেছেন। আর এই নিকটবর্তী বলতে যা বোঝানো হচ্ছে সেটা হলো তারই সমাজের, তারই দেশের কিছু মানুষ, বৃহত্তর জনগোষ্ঠী, তাদের কথা। সুদূরের মহাপ্লাবী প্রচণ্ড নির্ঝর, মনের গহনে মোর পাঠাইয়েছে স্বর। সুদূরের মহাপ্লাবী, দূর থেকে যে নির্ঝর, ঝর্ণা, জলপ্রপাত, এর শব্দও কবি উপলব্ধি করতে পেরেছেন। একেও তিনি বুঝতে পেরেছেন, অন্তর দিয়ে তার স্বর তিনি শুনেছেন। প্রকৃতির ঐকতান স্রোতে নানা কবি ঢালে গান নানা দিক হতে। তাদের সবার সাথে আছে মোর এই মাত্র যোগ, সঙ্গ পাই সবাকার লাভ করি আনন্দের ভোগ। বিনীত ভারতীর আমি পাই তো প্রসাদ, নিখিলের সঙ্গীতের স্বাদ। বিশ্ব সাহিত্যের যেখানেই যে ধারা, যেখানেই যে স্বর, যেখানেই যে ধ্বনি উঠুক না কেন, কবি তার সঙ্গে একাত্মতা ঘোষণা করতে পেরেছেন, তার সাথে নিজেকে মিলিয়ে নিতে পেরেছেন। এবং এই গীত ভারতীর, ভারতবর্ষীয় সঙ্গীতের, ভারতবর্ষের যে সাহিত্য ধারা, এই সাহিত্য ধারায় তিনি তার প্রসাদ, তার অনুগ্রহ লাভ করেছেন এবং বিশ্ব সঙ্গীতের স্বাদ তিনি গ্রহণ করতে পেরেছেন। এটা তার পক্ষে খুব কঠিন হয়নি। কিন্তু সবচেয়ে দুর্গম যে মানুষ আপন অন্তরালে, নিজের ভেতরে নিজে যে মানুষটি বসবাস করে, এই মানুষ এই সব দূরতম তুষারগিরি, নক্ষত্র, পর্বত, পৃথিবীর দূর দূরান্তের এই দুর্গম এবং দুস্তর স্থানগুলির চেয়ে, দুস্তর বিষয়গুলির চেয়েও দুস্তর মানুষের মন। কবি এই মানুষের মনের সন্ধান পাননি। তার কোনো পরিমাপ নাই বাহিরের দেশে কালে। এই যে অন্তরের জগৎ, এই অন্তরের জগতের কোনো পরিমাপ নেই। বাহিরের দেশে কালে, বাহিরের দেশকালের সাথে তুলনা করে একে মাপা অসম্ভব। সে অন্তর্ময়, অন্তর মিশালে তবে তার অন্তরের পরিচয়। যেহেতু অন্তরের সাথে অন্তর না মিশালে অন্তরের পরিচয় পাওয়া যায় না, জন্যে বাহিরের দেশকালের সাথে মিশা যত সহজে সম্ভব, একজন মানুষের সাথে অন্তর দিয়ে তার অন্তরের সন্ধান পাওয়াটা ততখানি সহজ নয়। এই দুর্গম এবং দুস্তর যে লোক, দুস্তর যে জগৎ, মানুষের অন্তর জগৎ, এই জগৎ রবীন্দ্রনাথকে ভাবাপ্লুত করেছে, যা তার পক্ষে, তার কাব্যে, তার সাহিত্যে সহজে ফুটিয়ে তোলা সম্ভব হয়নি। আমরা আমাদের পরবর্তী ক্লাসে এই কবিতার পরবর্তী বাকি যে অংশটুকু, সে অংশটুকু নিয়ে আলোচনা করব। আজকে সবাইকে পরবর্তী ক্লাসের প্রতি আহ্বান জানিয়ে
আজকের ক্লাস এখানে সমাপ্ত করছি। খোদা হাফেজ।